যুগবার্তা, সময়ের সাথে মানুষের পাশে। নমস্কার, যুগবার্তায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। আমরা বিভিন্ন সময়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন পেশার বা বিভিন্ন সংগঠনের মানুষকে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এক সাংবাদিক, আমারই দাদা অরূপ পাল, যার অনুপ্রেরণায় আমার সাংবাদিকতা শুরু, সেই মানুষটিকে আমার চ্যানেলে টেক আড্ডার অনুষ্ঠানে পেয়ে সত্যি আমি আজ, বা আমার টিম, যুগবার্তা টিম, সত্যি গর্বিত। তো এই অরূপ পাল এক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। তার কাছ থেকে শুনবো তার অজস্র অভিজ্ঞতার কথা, যে কেন তিনি ক্রীড়া সাংবাদিকের পথটা বেছে নিলেন, সাংবাদিকতার অনেক মুখ থাকার সত্ত্বেও কেন খেলার জগৎটাকেই তিনি বাছলেন। এছাড়াও ওনার জীবনের অন্যান্য যে কাহিনীগুলো আছে, যে সুখ দুঃখ মিলেমিশে যে অভিজ্ঞতা, টোটালটাই শুনবো তার কাছ থেকে। অরূপদা, আমাদের যুগবার্তায় নমস্কার। নমস্কার, অভিনন্দন যুগবার্তার সব কর্মীদের। আপনি একজন ক্রীড়া সাংবাদিক, দীর্ঘ কয়েক বছর আপনার এই সাংবাদিকতার পথ চলা, মানে আপনি কেন ক্রীড়া সাংবাদিকতার পথটাকে বেছে নিলেন? খুব ছোটোবেলা থেকে এই একটা কথা আছে না, সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল। বাংলায় যখন জন্মেছি বাঙালি হিসাবে, তখন ফুটবলটা ছিল একটা খেলার অঙ্গ। মানে ফুটবল না খেললে, সারাদিন ফুটবল না খেললে, এক সময় ফুটবল স্কুল থেকে এসে ফুটবল মাঠে না গেলে ভাত হজম হতো না। তা খুব ছোট্টবেলা থেকেই আমি ফুটবল মাঠে খেলতাম, এবং খুব অল্প বয়সে, তখন হয়তো ক্লাস 9-10-এ পড়ি, স্কুল পালিয়ে বহুবার ফুটবল মাঠে এসে খেলেছি, বহু টুর্নামেন্টে খেলেছি। আপনারা জানেন যে কবির বসু, যিনি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তথা বাংলা ভারতীয় দলের হয়ে খেলেছে, এক সময় কবির আর আমি ছিলাম পার্টনার। দুজনে তখন একটা ক্ষেপের টুর্নামেন্ট বলা হতো, 4-10, সেই খেলায় খেলতে যেতাম। তখন ক্লাস 9-10-এ পড়ি, স্কুল পালিয়ে এসে বহু আন্ডার হাইট টুর্নামেন্টে আমি আর কবির খেলতে যেতাম। বহু জায়গায় হয়তো ম্যাচের সেরার পুরস্কার পেয়েছি। সেই পুরস্কার নিয়ে যখন সন্ধ্যা হয় বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে বাবার হাতে কিন্তু উত্তম মধ্যম যাকে বলে আর কি মার খেয়েছি। বহুদিন বহু সেরার পুরস্কারের ট্রফি পাশের বাড়ির জঙ্গলে ফেলে দিয়েছে। তারপরে আস্তে আস্তে মাধ্যমিক পাশ করলাম, কিন্তু তারপরে খেলার জন্যই দমদম কুমার সুতোষ ইনস্টিটিউটে ভর্তি হলাম, যে ওখানে খেললে সুব্রত মুখার্জি কাপে খেলা যাবে। এবং সুব্রত মুখার্জি কাপের বাছাই পর্বের ম্যাচে আমি দুবার কুমার সুতোষ ইনস্টিটিউটের হয়ে খেলেছিলাম। হয়তো আমরা মূল পর্বে যেতে পারিনি, যেটা দিল্লিতে হয়, সেইখানে যেতে পারিনি, কিন্তু প্রাথমিক পর্বের বাছাই পর্বের ম্যাচে আমি খেলেছিলাম। কিন্তু যখন দিনের শেষে দেখছি যে সেই সাফল্য পেলেও বাড়িতে কোনো উৎসাহ পাচ্ছি না, বিশেষ করে বাবার কাছ থেকে। বাবার একটাই বক্তব্য, ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে বাড়িতে বসে থাকলে হবে না, পড়াশোনা করো, একটা চাকরি বাকরি করো, সেটাই। আবার ওই স্কুল লাইফেই মাঠে যেতাম, মাঠের থেকে খেলা দেখতে যেতাম, ইস্টবেঙ্গলের সমর্থক ছিলাম। মানে একদম ছোট থেকেই আপনি ফুটবল কি ভালোবাসতেন? ফুটবল, ওই যে বললাম যে সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল, সেই টানেই মাঠে নামতাম। তারপরে ইস্টবেঙ্গল মানে বাড়িতে না বলে লুকিয়ে লুকিয়ে স্কুল কলেজ পালিয়ে বহুদিন মাঠে গেছি। তখন কবির যে আস্তে আস্তে বাংলা টিমে ইস্টবেঙ্গলে খেললো, মোহনবাগান খেললো, মোহামেডান খেললো, বাংলা খেললো, ভারতীয় দলের হয়ে খেললো, ওর খেলা দেখতে মাঠে যেতাম। তখন একটা আফসোস হতো যে আজকে তো আমিও এখানে মাঠে থাকতে পারতাম, আমিও খেলতে পারতাম, সেটা হয়নি। আবার যখন ওই ইস্টবেঙ্গল ক্লাবের গ্যালারিতে বসে খেলা দেখতাম, তখন দেখতাম সাংবাদিকরা প্রেস বক্সে বসে ম্যাচ কভার করছে। তখন একটা হঠাৎই একটা জেদ চেপে গেল, যে ফুটবলার হিসাবে যখন কলকাতা মাঠে বিরাজ করতে পারলাম না, অন্তত সাংবাদিক হিসাবে যদি দেখি চেষ্টা করি না। তা আমি যখন বিকম পড়ি, তখন আমার গৃহশিক্ষক ছিলেন শ্রদ্ধেয় মানস চক্রবর্তী, যিনি প্রতিষ্ঠিত সাংবাদিক। তা তার কাছে যখন
প্রাইভেট টিউশনি হিসাবে পড়তে যেতাম, মানে তার কাছে যখন গৃহশিক্ষকের কাছে পড়তে যেতাম, অধিকাংশ দিনই পড়া হতো না। ওই ইস্টবেঙ্গল মোহনবাগান এই করলো সেই করলো এই করলো আলোচনা হতো। তিনি ব্যাংকের উচ্চপদস্থ চাকরি করতেন, পাশাপাশি সাংবাদিকতা করতেন। তারপরে তিনি সাংবাদিকতাকেই বেছে নিলেন এবং তাকে দেখে, তার বিভিন্ন লেখা দেখে, তিনি আনন্দবাজারের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন, তার লেখা দেখেই অনুপ্রাণিত হয়ে চেষ্টা করলাম যে না, আমি কবিরের সঙ্গে খেলতে পারিনি, আজকে মানসদার সঙ্গে প্রেস বক্সে বসে যেন ম্যাচ কভার করতে পারি। খেলোয়াড় হিসাবে হয়তো ইস্টবেঙ্গল বা মোহনবাগান মাঠে আমি খেলতে পারিনি, সেটা একটা আফসোস ছিল। তবে ক্রীড়া সাংবাদিক হিসাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, যুব ভারতী, ইডেন এই মাঠগুলোতে কিন্তু খেলতে পেরেছি। মোহনবাগান দিবসে বা ইস্টবেঙ্গলের মানে জন্ম প্রতিষ্ঠা দিবসে ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল এক্স প্লেয়ারদের সঙ্গে যেমন খেলেছি, তেমনি সাংবাদিক হয়ে আমি কিন্তু মোহনবাগান দিবসেও কিন্তু মানে তারকাদের বিরুদ্ধে বহুবার সাংবাদিক হিসাবে কিন্তু এই 3টে মাঠে খেলার আফসোসটা, যেটা খেলোয়াড় জীবনে আমি পূরণ করতে পারিনি, সাংবাদিক হিসাবে আজকে যে গিয়ে ভুল করেনি, সেই শূন্যতাটা পূরণ হয়েছে। একটা স্বপ্ন ছিল যে ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে খেলবো, হয়তো ফাঁকা গ্যালারিতে খেলেছি, কিন্তু খেলেছি তো ইস্টবেঙ্গল মাঠে, খেলেছি তো মোহনবাগান মাঠে, খেলেছি তো যুবভারতীতে, খেলেছি তো ইডেন গার্ডেন্সে। এর থেকে আর বড় কি পাওনা হতে পারে? মানে দুধের সাথ ঘোলে মিশিয়ে। পরবর্তী সময়ে এই জেদটাই আপনার কাজে চলে আসে, সাফল্য। একদমই তাই। একটা জেদ না থাকলে মানুষ সাফল্য পায় না। প্রথম কথা আত্মবিশ্বাস থাকতে হবে, দ্বিতীয় কথা জেদ থাকতে হবে, আর একজনকে আদর্শ করে বেড়ে উঠতে হবে। আমি মানসদার লেখাগুলো পরের দিন কাগজে মানে রোগ্রাসে গিলতাম, কি লিখেছে সেই লেখার চেষ্টা করতাম। কতটা পেরেছি জানি না। পরবর্তী সময়ে যখন আমি আনন্দবাজারের মানে সংবাদ মানে পত্রে রিপোর্টার হিসাবে জয়েন করলাম 1994 এবং 1995, তখন খুব কাছ থেকে রূপক সাহা, রূপায়ণ ভট্টাচার্য, সব্যসাচী সরকার, গৌতম ভট্টাচার্য এদের মতো বড় রিপোর্টারের সান্নিধ্য পেয়েছি। মানসদা আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, ঠিক তেমনি গৌতমদা আমার কাছে একটা অন্য রকম। এবং প্রথম দিন থেকে গৌতমদার আজ অবধি যত লেখা যেখানে বেরিয়েছে সব কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। গৌতমদার বিভিন্ন বই যে বের করে, এই সদ্য প্রকাশিত গুরু প্রদীপ ব্যানার্জিকে নিয়ে, সেখানেও কিন্তু আমি প্রচুর ইন্টারভিউ গৌতমদার নেওয়া, মানসদার নেওয়া বিভিন্ন সাংবাদিকের সাপ্লাই দিয়েছি। আমি যখন সাংবাদিকতায় এসছি তখন আমাদের সামনে আদর্শ হিসাবে মানস চক্রবর্তী, গৌতম ভট্টাচার্য, রূপায়ণ ভট্টাচার্য, সব্যসাচী সরকার, পার্থ রুদ্র, দেবাশিস দত্ত, এক ঝাঁক নাম, শ্যামসুন্দর ঘোষ, কাকে ছেড়ে কার কথা বলবো। তখন কিন্তু আমরা সাংবাদিকতায় এসেছিলাম আমি, আর এখন এই সময় কাগজে অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা পার্থ দত্ত এবং অনিলাভ চট্টোপাধ্যায়, যিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স দুটোতেই মানে সমানভাবে রাজত্ব করে গেছে এবং স্টিল নাও অনিলাভ এখনো রাজত্ব করে যাচ্ছে। এটার অবশ্য কারণ আছে। প্রথম কথা, একটা আদর্শ রেখে তাদের চলা এবং কিভাবে রিপোর্টিংটা করতে হয় সেটাকে গুলে খাওয়া। একটা খবরের পেছনে ছুটতে হবে, খবরটা কিভাবে তৈরি করতে হবে, সোর্স বাড়াতে হবে, যেটা আজকালকার ছেলেমেয়েদের মধ্যে সেটা দেখা যায় না। আমরা কাগজ পড়তাম, এখনো কাগজ পড়ি, বিভিন্ন কাগজ পড়ি, বিভিন্ন লেখা পড়ি। একটা প্লেয়ারের ইন্টারভিউ নিতে গেলে তার সম্পর্কে হোমওয়ার্ক করে যাই। মানে দুঃখের সঙ্গে এবার জানাচ্ছি, এখনকার ছেলেমেয়েরা সেই সাধনাটা তাদের মধ্যে নেই বা সেই পড়াশোনাটা নেই। আসলে তারা অল্প কিছু পেলে পরেই একটা বিরাট কিছু পেয়েছি এরকম একটা তাদের মানসিকতা। সব খেলার সেরা বাঙালিরই তুমি ফুটবল, আর এই ফুটবলকেই ভালোবেসেছিল সাংবাদিক অরূপ পাল। হয়তো তার জীবনে খেলোয়াড় হিসেবে বেড়ে ওঠা হয়নি বা
ফুটবলকে পাথেয় করতে পারেনি, তবে মনের একটা জেদ, যে জেদ তাকে ফুটবলের সাথে রেখে দিয়েছে, সেটি হলো সাংবাদিকতা। তবে এই জেদ থেকে কিন্তু আজ তার সাংবাদিকতার সফলতা। শুনবো আরো অনেক কিছু, যে শুধু ক্রীড়া সাংবাদিক নয়, ফুটবল নয়, পাশাপাশি উনি কালচারাল দিকেও ঝুঁকেছিলেন। তার অনবদ্য লেখা আজও যেন অনেকের কাছে বিদ্যমান। শুনবো তার কাছ থেকে। যেটা হলো মানে সত্যি কথা বলতে, এই যে তোমায় বললাম না আপনাকে, যে মানস চক্রবর্তী আমার আদর্শ, মানস চক্রবর্তীকে দেখেই আমার বেড়ে ওঠা। তিনি মানে সাংস্কৃতিক জগতের লোক না, তিনিও ক্রীড়াক্ষেত্রে, কিন্তু ছোটবেলা থেকেই তিনি যখন আমাকে পড়াতেন, তিনি এখানে একটা সাংস্কৃতিক সংস্থা ছিল, সেই সংস্থার বিভিন্ন আর্টিস্ট আসতো আমাদের এখানে, টিকিট দিয়ে ঢুকতে হতো। আমি হয়তো টিকিট কাটতাম না, মানসদার সৌজন্যে হয়তো একটা গেস্ট কার্ড পেতাম। মানসদা খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান করত, সেই অনুষ্ঠানের সঙ্গে মানসদা যেহেতু রয়েছে আমাকেও যুক্ত করে নিত। এবং এমনও দিন গেছে যে আমার বিবাহবার্ষিকী, সেই দিন হয় 30 এপ্রিল আমার বিবাহবার্ষিকী, সেই দিন মানসদার একটা অনুষ্ঠান, আমি কিন্তু বাড়ি ছেড়ে সেখানে গিয়ে হাজির, সকাল থেকে সারা রাত, সেই রাতে ফিরতে পারি। হয়তো বাড়িতে অশান্তি হয়েছে, কিন্তু আমার কাছে ওই যে বললাম যে নেশা, পেশার থেকেও আমার কাছে কিন্তু সাংবাদিকতাটা ছিল নেশা। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নেশা ছিল বলেই বোধহয় এতটা বছর পার করে ফেললেন। একদমই তাই। আজকে যখন আমি এই সাংবাদিকতা জীবনে ঢুকেছি, তখন 1993 সাল 1 মে মান্নাদের গানে 50 বছরে অনুষ্ঠান করা হবে। সুভাষ ভৌমিক প্রখ্যাত ফুটবলার, তিনি ছিলেন সেই সংস্থার সচিব। মানসদা আমার সঙ্গে আমাকে যুক্ত করলো, বললো অরূপ টিকিট ডিস্ট্রিবিউশন করবে, অরূপ সব ম্যানেজমেন্টটা দেখবে, সব কিছু করেছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফাংশনটা হয়েছিল 93 সালের 1 মে, যেহেতু 1 মে ওনার জন্মদিন, শ্রদ্ধেয় মান্নাদের বাবুর জন্মদিন ছিল। 1 ঘন্টার মধ্যে টিকিট হাউসফুল। আমরা তখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, নিজের পরিবারের লোকদের টিকিট দেওয়ার মতো অবস্থা নেই, এতটা আমরা ভাবতে পারিনি। এবং সেই দিন মঞ্চে সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আমি দুজনে মিলে আমার মানে প্রিয় গায়ক মান্নাদের হাতে একটা 6 ফুট উচ্চতা 50 মিউজিক্যাল ইয়ার্স লেখা সেই ফুলের বোকেটা তুলে দিয়েছিলাম, যেটা পরের দিন বিভিন্ন কাগজে প্রকাশ হয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় বলতে আপনার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, উনাকে ইনভাইট করা হয়েছিল সেই অনুষ্ঠানে ওই ফুলের বোকে তুলে দেওয়ার জন্য। কিন্তু একটা 6 ফুট ফুলের বোকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পক্ষে একা তো দেওয়া সম্ভব ছিল না। তখন সুভাষ ভৌমিক বলল, অরূপ তুমি দাঁড়িয়ে আছো, তুমি এত পরিশ্রম করেছো, তুমি মান্নাবাবুর হাতে ফুলের বোকেটা তুলে দাও। এটা আমার কাছে একটা বড় পাওনা, বিরাট পাওনা। এবং পরের দিন সেটা আনন্দবাজার, আজকাল, প্রতিদিন বলা যেতে পারে সাংবাদিকতা জীবনে একটা বড় সাফল্য। ওখানে একদম সাফল্য, মানে আমার কিছু দরকার ছিল, যাকে দেখে আমার বেড়ে ওঠা, যার গান শুনে আমরা মুগ্ধ, আমার ভারতবাসী যার গান শুনে মুগ্ধ, তার হাতে আমি পুষ্পস্তবক তুলে দিয়েছি। এর থেকে আর বড় পাওনা কি? এটা তো মানে আমার কাছে একটা দারুণ পাওনা। এবং শুধু সেটা নয়, যখন 2019-এ প্রয়াত বিখ্যাত গায়ক মান্নাবাবুর জন্মশতবর্ষ অনুষ্ঠান করলেন মানসদা, সেখানে কিন্তু আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। যে মেমেন্টোটা রয়েছে, যে মান্নাদের ছবি আঁকা একটা মেমেন্টো আমার হাতে তুলে দিয়েছিলেন আর এক অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার সম্মান বন্দ্যোপাধ্যায়। এটা আমার কাছে একটা বড় পাওনা। অর্থাৎ মান্নাদের 50 বছর এবং 100 বছর দুটো প্রোগ্রামেই কিন্তু আমি যুক্ত হতে পেরেছিলাম দুরকমভাবে। দুটোতেই সংগঠক হিসাবে দায়িত্ব পড়েছিল, এবং একটাই আমি পুষ্পস্তবক তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করেছিলাম, আর একটা আমি সংবর্ধিত হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। অনেক কথা শুনলাম অরূপদার কাছ থেকে, তবে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা অরূপদার সাংবাদিকতা জীবনের একটা বড় পাওনা, সেটা হলো বিশিষ্ট সঙ্গীত শিল্পী
বাংলা তথা ভারত তথা সারা বিশ্বের কাছে জনপ্রিয় মান্না দে। তার ইন্টারভিউ নিয়েছিলেন অরূপদা সাংবাদিকতার শুরুতেই। শুনবো তার কাছ থেকে সেই অভিজ্ঞতা, যে যার গান শুনে বেড়ে ওঠা, যার গান শুনে পথ চলা, তারই সামনাসামনি ইন্টারভিউ একটা দুঃসাহসিক কাজ ছাড়া বলা যায় না। তো সেক্ষেত্রে সেই অভিজ্ঞতার কথা শুনবো আমাদের অরূপদার কাছ থেকে। সালটা আমার এখনও মনে আছে, 2009 সাল। মান্নাবাবু কলকাতায় শেষবারের জন্য তার এই 9 নম্বর মদন ঘোষ স্ট্রিটে আসা, এবং আমার গুরু যার কথা বলছি বারবার, মানস চক্রবর্তী, তার মাধ্যমে মান্নাদের একটা ইন্টারভিউ করব এরকম একটা ভাবনা। মান্নাদা বলে, মানসদা বলে ঠিক আছে অরূপ, আমি করে দেবো। তা আমি যখন অফিসে বললাম, তখন আমি এনি বাংলাতে কাজ করি, আমি স্পোর্টসের লোক। যখন আমাদের টপ বস বিশ্ব মজুমদার এবং দেবাশিস দাশগুপ্ত দুজনে বললাম, মান্নাবাবুর ইন্টারভিউ তোমাকে সময় দিয়েছি, তুমি তো স্পোর্টসের লোক। বললাম দেখো, কালকে সকাল 9টায় যেতে বলেছে, ইন্টারভিউটা দেবে। ঠিক আছে, কেউ বিশ্বাস করবে না, এটা বিশ্বাস করা যায় না। মান্নাবাবু একজন শিল্পী বা মানুষ, না, মান্নাবাবু ইন্টারভিউ সময় কাউকেই দিচ্ছে না, পয়সা দিলেও দিচ্ছে না, শুধু মানসদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। সেই হিসাবে আমি মানসদার কাছে একটা আবদার করেছিলাম যে আমার একটা মান্নাদের ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা আছে, আর ওটাই শেষবার কলকাতায় আসা। তারপরে উনি কিন্তু আর কলকাতায় আসেননি 2009 সালে। তা খুব ভয় করছিল যে অফিস থেকে একটা সেই প্রিন্স আনোয়ার রোড থেকে আমি 9 নম্বর মদন ঘোষ স্ট্রিটে আসবো, মান্নাদের ভাবে এতটা গাড়ি চড়ে আসবো, তেল খরচা হবে, অফিস কি মনে করছে। তো আমি খুব দূর বুকে আমি সেদিন অফিসে গেলাম, ক্যামেরা নিয়ে যখন হাজির হলাম, আমাকে মান্নাবাবু বললেন 10 মিনিটের প্রোগ্রাম, তার বেশি আমি দিতে পারবো না, আমার মেসেজ রেডি হচ্ছে, আমি কিন্তু বেরিয়ে যাবো। বললাম ঠিক আছে। তার আগের দিনের কীরকম চাপ একটার পর একটা, যে আমি মান্নাদেরকে নিয়ে পড়াশোনা করছি, বিভিন্ন ইন্টারভিউগুলো পড়ছি। সেই সময় মানসদা ফোন করে বললো, কাল মান্নাবাবুর ইন্টারভিউ করবে, পড়াশোনা কিছু করেছো? তাই আমি বললাম হ্যাঁ করছি। রাত 1টা পর্যন্ত আমি পড়াশোনা করে পরের দিন মান্নাবাবুকে একটার পর একটা প্রশ্ন করে দিচ্ছি। তা আস্তে আস্তে সেই 10 মিনিটের জায়গায় আমি প্রোগ্রামটাকে 45 মিনিটের ইন্টারভিউ করেছিলাম, যেটা আমার কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। যিনি 10 মিনিট দিয়েছিলেন, আসলে তিনি যেমন গান গেয়ে আমাদের মুগ্ধ করে বসিয়ে রাখতেন, ঠিক তেমনি আমি একের পর এক প্রশ্ন তার দিকে ছুড়ে দিয়েছিলাম। তিনি বারবার বলছেন, বাহ, খুব ভালো প্রশ্ন রেখেছ, খুব ভালো প্রশ্ন রেখেছেন আপনি। উত্তর দিতে দিতে যখন 45 মিনিট অতিক্রান্ত, তার মধ্যে অনেক বিতর্কমূলকও করেছেন, যে বলেছেন লতা মঙ্গেশকর বিরাট বড় সঙ্গীত শিল্পী, কিন্তু আশা কিছুই না। সোনু নিগমকে উনি শ্রদ্ধা করেন, কবিতা কৃষ্ণমূর্তিকে উনি মেয়ের মতো ভালোবাসেন, এগুলো তিনি অকপটে বলেছিলেন। এবং আরও বিতর্কমূলক অনেক কথা বলেছিলেন, যে আমি কোনো রিয়েলিটি শোতে যাই না, কারণ ওটা ঠিক বিচার হয় না, আমাকে কোনোদিন কোনো রিয়েলিটি শোতে কেউ পয়সা দিয়েও নিতে পারেনি, পারবেও না। এরকম বিস্ফোরক এটা যখনই করে, একটা নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি নিয়ে আমি যখন অফিসে যাচ্ছি, কলার তুলে ঢুকছি, তখন বিশ্ব মজুমদার, তিনি আমাদের টপ বস, কি অরূপদা ইন্টারভিউটা হলো মান্নাবাবুর? বললাম হ্যাঁ। কতক্ষণ আর করলে? বললাম 45 মিনিট। কি বললো? বললাম এই লতা মঙ্গেশকর বিরাট আর্টিস্ট, আশা ভোসলে কোনো আর্টিস্ট না, শচীন দেব বর্মন আমার বাড়িতে এসে কাকার কাছে গান শিখেছে, কিন্তু উনি আমাকে বম্বেতে সেইভাবে সুযোগ দেননি। মুকেশ রফিকে দিয়ে 5টা 7টা গান গাইছেন, পরবর্তী ক্ষেত্রে তখন আমাকে একটা গান গাইছেন। শচীন করতো আমাকে সেইভাবে সাহায্য করেনি, অথচ উনি এই বাড়িতে এসে আমার কাকার কাছে গান শিখেছেন, সব কিছু হয়েছে, বম্বেতে আমাকে সেইভাবে জায়গা দেননি। সেই আফসোসের জায়গাটা আপনার সামনে তুলে ধরছে। সেই আফসোসের জায়গাটা তুলে ধরেছি। যখন বিশ্ব মজুমদার এই ঘটনাগুলো শুনলো, আমাকে বুকে জড়িয়ে ধরে বলছে, সরি, আমি তোমাকে কালকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম, তুমি কি ইন্টারভিউ এনেছো। সেই ইন্টারভিউটা 15 মিনিট করে 3টে স্লটে 3 দিন ধরে চালানো, এবং বলল তোমার জন্য অবারিত দ্বার, তুমি যখন খুশি যখন যেখানে পারবে ক্যামেরা নিয়ে চলে যাবে। এর থেকে বড় পাওনা মনে হয় আমি আমার সাংবাদিক জীবনে পাইনি। আরেকবার আমি কুমার শানুর ইন্টারভিউ করতে গেছিলাম, তাই আমি বললাম আপনি বাংলা গান যেরকম
মানে ভালোভাবে গাইছেন, হিন্দি গান গাইছেন, আবার নজরুল গীতি গাইছেন, আবার শ্যামা সঙ্গীত গাইছেন। এটা কি করে সম্ভব? উনি তখন একটা উদাহরণ দিয়েছিলেন, আমি থালা, এই থালায় আমাকে যদি খিচুড়ি দেন আমি খিচুড়ি পরিবেশন করব। এখানে যদি আমাকে রাজভোগ দেন আমি রাজভোগ পরিবেশন করব। এখানে যদি আপনি আমাকে বিরিয়ানি দেন বিরিয়ানি পরিবেশন করব। আমার কোনো কৃতিত্ব নেই, আমাকে যেটা দেবেন আমি সেইটা পরিবেশন করব। এই কথাটা এখনও আমার কানে বাজছে। আমি সত্যি কথা বলতে এরপরে স্বপ্না চক্রবর্তী বলে একজন লোকগীতি শিল্পী ছিলেন, খুব এই বিভিন্ন লোকসঙ্গীত উনি গান গেয়ে বিখ্যাত হয়েছেন। বাঁকুড়াতে মানে বোলপুরের ওইদিকে জায়গাটার নামটা ঠিক ভুলে, সিউড়িতে ওনার বাড়ি। আমি ওখানে একটা ফুটবল টুর্নামেন্ট করতে গিয়ে স্বপ্নাদির একটা ইন্টারভিউ করতে গিয়ে একটা সিউড়িতে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, একটা আন্ডার-19 বেঙ্গলের জাতীয় ফুটবল টুর্নামেন্ট ছিল, বিসি রায় ট্রফি। সেখানে আমি গিয়ে তখন খোঁজ করলাম যে আরে স্বপ্নাদি তো এখানে থাকেন, যাই স্বপ্নাদির একটা ইন্টারভিউ করবো। তখন আমি যদিও অবশ্য কাগজে কাজ করতাম, প্রিন্টে কাজ করতাম, আমি স্বপ্নাদির ইন্টারভিউ করেছিলাম। সেইটা আমার কাছে একটা স্মরণীয়। তবে স্মরণীয় আমার কাছে যদি বলেন তাহলে আমি বলবো অবশ্যই মান্না দে, যার গানের আপামর বাঙালি মানে আজও মেতে আছি। যে মান্নাদের গান শোনার জন্য আজও তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু আজও বাঙালি আজও বাঁচিয়ে রেখেছে এবং চিরকাল বাঙালিকে বাঁচিয়ে রাখবে। তার সান্নিধ্য পাওয়া, তার সাক্ষাৎকার নেওয়া, এটা আমার সাংবাদিক জীবনে, ক্রীড়া সাংবাদিক জীবনে, আমি সাংবাদিক বলবো না, আমি ক্রীড়া সাংবাদিক জীবনে আমি হয়তো নেহরু গোল্ড কাপ কভার করেছি, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট করেছি, IPL টুর্নামেন্ট করেছি, কিন্তু তথাপি মনে হয় মান্নাদের ইন্টারভিউ করাটা আমার কাছে একটা অনেকটা বড় অ্যাচিভমেন্ট। ধন্যবাদ অরূপদাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং তার সুখ দুঃখ মিলেমিশে এবং নানান অভিজ্ঞতা আজ তুলে ধরলেন এবং আমাদেরকে শেয়ার করলেন। শুধু আমাদেরকে নয়, আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলেন তার সমস্ত কিছু মিলেমিশে যাওয়া অভিজ্ঞতা। তো অসংখ্য ধন্যবাদ অরূপদাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সাথে থাকতে যোগবার্তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে বৃহত্তর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন আমাদের যোগবার্তাকে। এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এরকম অনেক মানুষকে আমরা নিয়ে আসবো আমাদের যোগবার্তাতে আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অতিমারিতে আপনি এবং আপনার পরিবার সেফ থাকবেন। নমস্কার। সাবস্ক্রাইব করুন যুগবার্তা, ক্লিক করুন অ্যাপের বেল আইকন। আমাদেরকে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করুন। সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে। আপনার সংস্থার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 8391938440 এই নম্বরে।